হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল একাডেমিক সাকসেস। একাডেমিক সাকসেসের পক্ষ থেকে আমি আকাশ তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই তোমরা ভালো আছো। দেখো, একাডেমিক সাকসেস তোমাদেরকে যে শুধু কেবলমাত্র অনলাইনেই যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি দিয়ে থাকে সেটাই নয়, আমরা কিন্তু অফলাইনে সমস্ত ধরনের পরীক্ষা, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের আবগারি পুলিশ, জেল পুলিশ, এছাড়া এসএসসি জিডি কনস্টেবল সহ অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার জন্যই আমরা প্রস্তুতি দিয়ে থাকি। তাই তোমরা যদি কেউ এই বিষয়টাতে জানতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনের উপরে যে নাম্বারটা উঠে আসছে সেটাতে তোমরা ফোন করে যে কোনো বিষয়ে আমাদের কাছ থেকে জানতে পারো। তাহলে চলো সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকে আমি তোমাদেরকে আর্লিয়ার মিডিয়াভেলটা পড়াবো। দেখো, তার আগে তোমাদেরকে আগে পুরো বিষয়টা বোঝাই। দেখো, 700 থেকে 1200 সাল পর্যন্ত আমরা এই সময়টাকে নাম দিয়েছি আর্লিয়ার মিডিয়াভেল, আর 1200 থেকে 1857 এটাকে নাম দিয়েছি মিডিয়াভেল, আর 1800 থেকে 1947 এই পুরো সময়টাকে আমরা নাম দিয়েছি মডার্ন হিস্ট্রি। দেখো, মডার্ন হিস্ট্রিতে তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছি, আজ আমরা আর্লিয়ার মিডিয়াভেল থেকে শুরু করব। তাহলে তোমরা একটা জিনিস আগে ভাবো যে এখানে এই যে 700 থেকে 1200 এই আর্লি মিডিয়াভেল সময়টাতে কি এমন ঘটনা ঘটলো যার জন্য ভারতের ইতিহাসে আবার 1200 থেকে 1857 এই সময়টাতে মিডিয়াভেল ইতিহাসটা রচিত হলো। তাহলে সেই গল্পটাই আজকে আমরা জানবো। আর এখানে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, এখানে গল্পটার উপরে বেশি ফোকাস করো, এখানে নোটটা বেশি পড়তে যেও না। দেখবে গল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটা কোশ্চেন এবং উত্তর উঠে আসবে, আর গল্পগুলো আশা করি তোমাদের ভালোই লাগবে। তাই চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো, এই যে 700 থেকে 1200 এই 500 বছর, এই 500 বছরের মধ্যে ভারতবর্ষের 3জন বিদেশি আক্রমণকারী আক্রমণ করেছিলেন। তারা কারা? তারা হলেন 1 নম্বর মোহাম্মদ বীর কাসিম, 2 নম্বর মোহাম্মদ গজনবী এন্ড 3 নম্বর মোহাম্মদ ঘোরি। তাহলে এই তিনজন যে লুণ্ঠনকারী, তিনজন লুণ্ঠনকারীর কৃতকার্যের উপর ভিত্তি করে কিন্তু এই 500 বছরের ইতিহাসটা রচিত হয়েছে। দেখো, আমি তোমাদেরকে যে সময়ের ইতিহাসটা বলছি সেই সময় কিন্তু ভারতবর্ষ এখনকার মতোই সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল। অর্থাৎ সেই সময় ভারতবর্ষে কৃষিকাজ প্রচুর পরিমাণে হতো, তাই খাদ্যের যোগানও ছিল প্রচুর পরিমাণে। আর ভারতবর্ষে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ধন দৌলত, অর্থাৎ সোনা রূপা তামা এই ধরনের জিনিসগুলো সহ অন্যান্য সকল যে ধন সম্পদ অর্থাৎ মণিমাণিক্য সেগুলো কিন্তু পরিপূর্ণ ছিল। তাই ভারতবর্ষ এক কথা সব দিক দিয়ে কিন্তু একদম পরিপূর্ণ একটা দেশ ছিল, এবং সেখানকার রাজারাও কিন্তু প্রজাবৎসল ছিল, এবং সেখানকার যে প্রজারা তারাও কিন্তু খুব সুখে জীবন যাপন করতেন। অর্থাৎ দেশের মধ্যে কোনো অরাজকতা ছিল না। কিন্তু সেই সময় দেখো, ভারতবর্ষের ম্যাপটা কিন্তু সেই সময় কিছুটা এরকম ছিল। অর্থাৎ বর্তমানে এই এলাকাটাকে আমরা পাকিস্তান বলে জানি, এই এলাকাটাকে আমরা বাংলাদেশ বলে জানি, কিন্তু সেই সময় কিন্তু পুরো দেশটাই একত্রে একটা দেশ ছিল। তাই ম্যাপটা সে অনেকটা এরকম ছিল। দেখো, ভারতবর্ষের যে পশ্চিমে যে দেশগুলো, সেই দেশগুলো কিন্তু সেই সময় অতটা উন্নত ছিল না। বর্তমানে তোমরা দেখতে পাবে যে ইরাক, ইরান, কুয়েত, আরব এইসব দেশগুলো বর্তমানে উন্নতির চরম শিখরে। কারণ কি? কারণ এই দেশগুলোর যে ভূমি, সেই ভূমির তলায় কিন্তু প্রচুর পরিমাণে খনিজ তেল আছে, এবং সেই খনিজ তেল অর্থাৎ ক্রুড অয়েল সেটা কিন্তু শোধন করার পরে বিভিন্ন পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য যেগুলো আমাদের যানবাহনের জন্য জ্বালানি হিসেবে প্রয়োজন, যেমন পেট্রোল ডিজেল এগুলো পাওয়া যায়। সেই জন্য এই দেশগুলো কিন্তু এই তেলটা রপ্তানি করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে বর্তমানে। কিন্তু বর্তমানে এই দেশগুলোতে খাদ্য সামগ্রীর উৎপাদনটা যেমন কম, তেমন এখানে জল কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ আমরা যেমন পেট্রোল ডিজেল টাকা দিয়ে কিনি, ওরা কিন্তু সেরকম জল এবং খাবারটাও প্রচুর উচ্চ চড়া মূল্যে কিনে তাদেরকে ব্যবহার করতে হয়। তাহলে বুঝতেই পারছো যে সেই সময় আমাদের কিন্তু কোনো রকম যানবাহন ছিল না, তাই সেই সময় খনিজ তেলটার চাহিদাও ছিল না, তাই তাদের অর্থ উপার্জনের কোনো সুযোগ সুবিধা ছিল না, এবং সেখানে চাষবাসও কম হয়, কারণ একটা মরু এলাকা এই জায়গাগুলো। তাই বুঝতেই পারছো যে তাদের সব দিক দিয়ে কিন্তু একটা বসবাসের অনুপযোগী পরিবেশ সেই জায়গাটায় বিরাজ করতো। তাহলে সেই সময়কার ইতিহাসটা নিয়ে আমরা আজ পড়বো। তার আগে তোমাদেরকে জানতে হবে যে আমাদের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের নামটা কতগুলো। দেখো, ভারতবর্ষে কিন্তু অনেকগুলো নাম, তার মধ্যে আমরা বহুল প্রচলিত বলে জানি ভারতবর্ষ, ইন্ডিয়া এবং হিন্দুস্তান। দেখো, এই যে নামগুলো কোথা থেকে আসলো সেগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যে সময়টার ইতিহাসটা পড়ছি সেই সময় আমাদের ভারতবর্ষের যে পশ্চিম দিকে এরকম জায়গাতে একটা দেশ ছিল, সেটা হলো পারস্য, যেটা বর্তমানে আমরা ইরান নামে চিনি। এই যে পারস্যের মানুষ, এই পারস্যের মানুষ কিন্তু এখানে যে সিন্ধু নদটা আছে সেই সিন্ধু নদকে অতিক্রম করে ভারতবর্ষের দক্ষিণে আসতো, প্রধানত মশলা আমদানি করার জন্য। অর্থাৎ এখান থেকে তারা মশলা নিয়ে যেত, এবং পরিবর্তে তাদের দেশে যে জিনিসগুলো উৎপাদিত হতো সেগুলো আমাদের দেশের মানুষকে দিয়ে যেত। অর্থাৎ সেই সময় কিন্তু একটা দেওয়া নেওয়ার ব্যবস্থা প্রচলিত ছিল। অর্থাৎ তারা কিছু জিনিস আমাদের দেশের মানুষকে দেবে, আর আমাদের দেশ থেকে তারা কিছু সামগ্রী নিজেদের দেশে নিয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো সেই সময় বাণিজ্য প্রথার প্রচলন ছিল। এই সময় এই যে পারস্যের মানুষরা
আমাদের দেশে বাণিজ্য করতে আসতো, তারা এই যে সিন্ধু নদ, এই সিন্ধু নদকে হিন্দু বলে উচ্চারণ করতো, অর্থাৎ দন্তুস্বকে তারা হ বলে উচ্চারণ করতো। এবং এই সিন্ধু নদের তীরে যারা বসবাস করতো তাদেরকে তারা হিন্দু বলতো। এবং এই হিন্দুদের বসবাসযোগ্য যে স্থান সেটাকে তারা হিন্দুস্থান বলে পরিচয় দিত। তাহলে বুঝতেই পারছো যে হিন্দুস্থান নামটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। অর্থাৎ এই যে পারস্যের মানুষরা যারা আমাদের দেশে বাণিজ্য করতে আসতো তারাই সিন্ধুকে হিন্দু বলে উচ্চারণ করতো, যার জন্য আমাদের দেশে এই নামকরণটা এসেছে। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে হিন্দুস্থান নামটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, তাহলে তোমাদেরকে বলতে হবে পারস্যের বণিকদের দ্বারা। এটা একটা কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে। এরপর দেখো ভারতবর্ষের নাম যে ইন্ডিয়া আসলো, ইন্ডিয়া নামটা কোথা থেকে আসলো। দেখো যে সময় পারস্যের মানুষ আমাদের দেশে বাণিজ্য করতে আসতো সেই সময় কিন্তু ভারতবর্ষের পশ্চিম দিকের আরো একটা দেশ গ্রিস, সেই গ্রিসের মানুষ অর্থাৎ গ্রিকরাও কিন্তু ভারতবর্ষে বাণিজ্য করতে আসতো। তারাও কিন্তু সেম একই রকম ভাবে সিন্ধু নদকে অতিক্রম করে ভারতবর্ষে এসে বাণিজ্য করতো। আর তারা এই যে সিন্ধু, এই সিন্ধুটাকে ইন্ডোস বলতো। এবং এই যে সিন্ধু উপত্যকা, সেই সিন্ধু উপত্যকাটাকে তারা বলতো ইন্ডোস ভ্যালি। এবং এই ইন্ডোসরা যেখানে বসবাস করতো সেই দেশটাকে তারা ইন্ডোই বলে পরিচয় দিত। অর্থাৎ এই ইন্ডোইটা কিন্তু পরবর্তীকালে পরিবর্তিত হয়ে ইন্ডিয়া নামে এসেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে ইন্ডিয়া নামটা কাদের দেওয়া, তাহলে তোমাদেরকে বলতে হবে যে গ্রিক থেকে আমাদের এই নামটা এসেছে। এখানে আরো একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে ভারত নামটা কোথা থেকে এসেছে। দেখো এটা যদি ভারতের ম্যাপ হয়ে থাকে তাহলে সেই সময় এইরকম জায়গাটাতে একটা রাজ্য ছিল, সেটার নাম হস্তিনাপুর। সেই সময় এখানকার রাজা ছিলেন রাজা দুষ্যন্ত এবং রানী ছিলেন শকুন্তলা। দেখো সেই সময় কিন্তু ভারতবর্ষে অশ্বমেধ প্রথা প্রচলন ছিল। অর্থাৎ রাজা একটা শক্তিশালী ঘোড়াকে তার রাজ্যে ছেড়ে দেবেন এবং সেই ঘোড়াকে যদি কেউ তার বশ্যতা স্বীকার করাতে পারে, অর্থাৎ সেই ঘোড়াকে যদি কেউ ধরে কন্ট্রোল করতে পারে, তাহলে তার নাম অনুসারে সেই দেশটাকে কিন্তু নামকরণ করা হতো। কিন্তু যদি এই ঘোড়াকে কেউ ধরতে না পারতো তাহলে সেই রাজ্যের নাম দেওয়া হতো রাজা রানীর যে পুত্র সন্তান আছে তার নাম অনুসারে। ঠিক এক্ষেত্রে এটাই ঘটেছিল যে রাজা দুষ্যন্ত একটা ঘোড়াকে ছেড়ে দেন তার রাজ্যে, কিন্তু সেই ঘোড়াকে কেউ ধরে কন্ট্রোল করতে পারেননি, যার জন্য কিন্তু রাজা এবং রানীর যে পুত্র ভরত তার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণটা করা হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষ নামটা কিন্তু রাজা দুষ্যন্ত এবং শকুন্তলার পুত্র ভরতের নাম থেকে এসেছে। তাহলে তোমাদেরকে তিনটে কোশ্চেন সম্পর্কে আলোচনা করে দিলাম যে ভারতবর্ষের যে নাম, যে হিন্দুস্তান, ভারত এবং ইন্ডিয়া, এই তিনটে নাম কোথা থেকে এসেছে। এই তিনটে নামের মধ্যে কিন্তু আমাদের যে সংবিধান অনুযায়ী কিন্তু দুটো নাম প্রচলিত, আর একটা নামকে কিন্তু সংবিধান অনুযায়ী স্বীকৃতি দেওয়া হয়নি, সেটা হলো হিন্দুস্তান। অর্থাৎ ভারতবর্ষ এবং ইন্ডিয়া এই দুটো নাম কিন্তু আমাদের সংবিধান স্বীকৃত। এবং আমাদের দেশ ছাড়া কিন্তু আমাদের পৃথিবীতে এমন কোনো দেশ নেই যাদের একটা বা দুটো নামের বাইরে অন্য কোনো নামে সেই দেশকে ডাকা হয়। তো ভারতবর্ষের যে নামকরণের ইতিহাস সেটা আমরা জানলাম। এবার আমরা জানবো যে এই আক্রমণকারীদের সম্পর্কে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা একটা ভারতের ম্যাপ, খুব ভালো হয়নি জানি, কিন্তু মোটামুটি তোমরা ধরে নাও এটা একটা ভারতের ম্যাপের তলার অংশ। আর আমাদের যে দেশের পশ্চিম দিকে যে দেশটা আছে, যেটা বর্তমানে ইরান নামে পরিচিত, আমি তো আগেই বললাম তোমাদেরকে, সেটাকে আমরা সেই সময় পারস্য দেশ ছিল। এবং আমাদের দেশে সেই সময় যেমন রাজারা শাসন করতেন, পারস্যে কিন্তু সেই সময় খালিফারা শাসন করতেন। অর্থাৎ এই দেশের সর্বসর্বা পদ ছিল খালিফা, সবাই খালিফাকে অনুসরণ করে চলতো এবং খালিফা ছাড়া ওই দেশের প্রত্যেকে কিন্তু খালিফার গোলাম ছিলেন। তাহলে এই যে খালিফা, সেই সময় আমরা যে সময় ইতিহাসটা নিয়ে আলোচনা করছি সেই সময় খালিফা ছিলেন আল হাজাজ। এই যে আল হাজাজ শাসন করছিলেন, তোমরা একটা জিনিস ভেবে দেখো যে এখানে কৃষিকাজ তেমন হয় না, কারণ মরু এলাকা। আর এখানে অন্য কোনো, যেহেতু কৃষিকাজ হয় না, তাই সে অন্য কোনো শিল্প বা অন্য কোনো আয়ের উৎস সেই সময় ছিল না। আর পরিবেশের কথা যদি জিজ্ঞাসা করো তাহলে বলবো এই জায়গাটা মরুময় ছিল, সেখানে বৃষ্টিপাত কম হতো, তাই বসবাসের পক্ষে সেটা উপযোগী ছিল না। তাহলে স্বাভাবিকভাবে কি হতো, এখানকার এই যে আল হাজাজ যেখানকার খালিফা, তিনি কিন্তু আশেপাশের যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোতে কম বেশি আক্রমণ করতেন এবং সেখান থেকে লুটপাট করে যে ধনসম্পদ খাদ্য সামগ্রী পেতেন সেটাই কিন্তু তাদের জীবন নির্বাহের জন্য কাজে লাগাতেন। এই সময় হঠাৎ করে তারা একবার বর্তমানে আমরা যেটাকে শ্রীলঙ্কা বলে জানি সেই শ্রীলঙ্কাতে তারা আক্রমণ করেছিল। শ্রীলঙ্কার তখনকার নাম ছিল লঙ্কাদ্বীপ। এবং যখন এই আল হাজাজের বাহিনী এখানে আক্রমণ করছে তখন শ্রীলঙ্কার যে রাজা ছিলেন সেই রাজা আল হাজাজের সঙ্গে একটা ডিল করেন। ডিলটা এমনই ছিল যে তোমরা আমাদের দেশে আক্রমণ করো না, পরিবর্তে আমরা প্রত্যেক বছর একটা জাহাজে করে ভর্তি করে আমরা মণিমাণিক্য তোমাদের দেশে পাঠাবো। অর্থাৎ শ্রীলঙ্কার যে সমুদ্র তট সেই সমুদ্র তটে আজও কিন্তু প্রচুর পরিমাণে মুক্তা, কোরাল এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়, যেগুলোকে আমরা মতি হিসেবে চিনি। এবং সেই মতি কিন্তু প্রত্যেক বছরই তারা এক জাহাজ করে আল হাজাজের সাম্রাজ্যে পাঠিয়ে দিত এই জলপথে।
কিন্তু একবার এমনটা হলো, যখন এখান থেকে জলপথে জাহাজটা যাচ্ছে ঠিক এরকম জায়গাটাতে সেই জাহাজটা একবার লুট হয়ে যায় এবং আলহাজার সেই খোঁজ নিয়ে জানতে পারেন এই যে লুণ্ঠনটা হয়েছে, এই লুণ্ঠনটা করেছে এখানকার একটা আদিবাসী সম্প্রদায়। এবং আলহাজার জানতে পারা মাত্রই কিন্তু সেনাবাহিনী পাঠিয়ে এই সম্প্রদায়ের মানুষগুলোকে সম্পূর্ণ জীবন্ত অবস্থায় পুড়িয়ে মেরে ফেলে। তাহলে আলহাজার পুরো ব্যাপারটা জানতে পারেন। কিন্তু দেখো এখানে ঘটনাটা কি ঘটেছিল, যে আমাদের যে কিন্তু এখানে যে সিন্ধু নদটা আছে, এই সিন্ধু নদের এখানে সেই সময় রাজত্ব করছিলেন রাজা দাহির, এবং রাজা দাহিরের এই সাম্রাজ্যের উপরে কিন্তু আলহাজারের নজর প্রথম থেকেই ছিল। অর্থাৎ এখানে যদি তারা কোনোভাবে আক্রমণ করতে পারে প্রচুর পরিমাণে ধন সম্পদ খাদ্য সামগ্রী লুট করতে পারবে। তাই এই যে এখানে যে জাহাজটা লুণ্ঠন হয়েছিল সেই পুরো জাহাজের লুণ্ঠনের কিন্তু দায়ভারটা চাপিয়ে দেওয়া হয় রাজা দাহিরের উপর। এবং আলহাজার কিন্তু রাজা দাহিরকে একটা চিঠি লেখেন যে তোমরা আমাদের সমস্ত সবকিছু লুট করেছো জাহাজ থেকে, এর ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। কিন্তু রাজা দাহির সেই বিষয়টাতে কর্ণপাত করেন না, সেই চিঠিটা ফেলে দেন। এরপর কিন্তু আলহাজার আবার চিঠি লেখেন যে আমাদের ক্ষতিপূরণ দিতেই হবে। তখন কিন্তু রাজা দাহির একটা চিঠি লেখেন, এই চিঠিতে বলেন যে আমাদের অত সময় নেই তোমাদের এই জাহাজ আমরা লুণ্ঠন করতে যাব, এবং ফালতু পাইপা দিয়ে ঝামেলা করো না। তোমাদের যদি খাদ্য সামগ্রীর প্রয়োজন হয় তোমরা আমাদের কাছে খাদ্য সামগ্রী ভিক্ষা যাও, আমরা তোমাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করবো। এছাড়া আমাদের দেশে তোমরা যেমন বাণিজ্য করতে আসছো তেমন বাণিজ্য করো, সুখে শান্তিতে থাকো, কিন্তু ঝামেলা লিপ্ত হবে না। কিন্তু আলহাজার ছাড়বার পাত্র নয়, কারণ যাদের প্রথম থেকে কিছু নেই তাদের কিন্তু হারানোরও কিছু নেই। তাই স্বাভাবিকভাবে আলহাজার কিন্তু এবার আক্রমণের জন্য উদ্যত হয়। কিন্তু রাজা দাহির ভেবেছিলেন যে ভারতবর্ষের যে যুদ্ধের নিয়ম, যে কোনো আক্রমণকারী দল যখন আক্রমণ করতে আসবে, অর্থাৎ এক রাজার সঙ্গে যখন আর এক রাজার যুদ্ধ হবে, তখন কিন্তু প্রথমে তাদেরকে চিঠির মাধ্যমে সেটা জানানো হতো কোথায় যুদ্ধ হবে, কবে থেকে যুদ্ধ হবে, সবকিছু কিন্তু আগে থেকে জানানো হতো। কিন্তু এক্ষেত্রে আলহাজার একটা বিশেষ যুদ্ধ কৌশল এখানে কাজে লাগিয়েছিলেন, সেটা হলো গুলিনামার পদ্ধতি। অর্থাৎ বর্তমানে মাওবাদীরা যে কাজটা সংগঠিত করে, অর্থাৎ পিছন দিক থেকে আক্রমণ করে কোনো রকম সতর্কবার্তা ছাড়া, এবং বৃদ্ধ মহিলা শিশু যাদেরকে পায় তাদেরকে হত্যা করে, এক্ষেত্রে কিন্তু আলহাজার এটাই করেছিল। এই সময় কি হয় যে আলহাজার তার প্রিয় শিষ্য মোহাম্মদ বিন কাসিম ওনাকে ইনস্ট্রাকশন দেন যে তুমি সিন্ধু প্রদেশে গিয়ে আক্রমণ করো এবং রাতের আঁধারে গিয়ে আক্রমণ করো, বৃদ্ধ বাচ্চা যাকেই যাবে তাকেই হত্যা করো। এভাবে কিন্তু আক্রমণটা শুরু হয়। এরপর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে রাতের আঁধারে গিয়ে আক্রমণ করে এবং এক রাতের মধ্যেই কিন্তু পুরো সিন্ধু প্রদেশ তারা জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়, এবং বাচ্চা থেকে বুড়ো যাদেরকে তারা পেয়েছিল প্রত্যেককে হত্যা করে। এবং এখানকার যে রাজা ছিলেন রাজা দাহির, তাকেও হত্যা করা হয়। এবং রাজা দাহিরের যে দুজন কন্যা ছিলেন সূর্যমতী এবং সোমমতী, এই দুজনকে সহ প্রায় 600 মহিলাকে তারা আটক করে তাদের নিজেদের দেশে বন্দী করে নিয়ে আসে। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধ্বংসলীলা তারা চালিয়েছিল। আর এই যে পুরো ঘটনাটা কিন্তু আমরা চাচনামা নামক একটা গ্রন্থ থেকে জানতে পারি। আর এই যে চাচনামা গ্রন্থটা, এই গ্রন্থটার লেখক সম্পর্কে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, কারণ লেখক এতটাই লেখার মধ্যে মগ্ন হয়ে গিয়েছিলেন যে তিনি কিন্তু তার নিজের নামটা লিখতে ভুলে গিয়েছিলেন। তবে তোমরা যদি এটা গুগলে সার্চ করো যে চাচনামা গ্রন্থের রচয়িতাকে, তাহলে তোমরা অনেক ক্ষেত্রে পাবে আলী বুকার কাফি নামক একটা নাম। কিন্তু আলী বুকার কাফি কিন্তু এই গ্রন্থটার রচয়িতা নাম, তিনি ছিলেন এই গ্রন্থটা তুর্কি থেকে ফার্সি ভাষায় তিনি এটা অনুবাদ করেছিলেন। তাই অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা গুগলে এই নামটা পেয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো সেই সময় কিভাবে এই ধ্বংসলীলাটা শুরু হয়েছিল, এবং আর্লি মিডিয়েভেলের ইতিহাস সেটা এখান থেকে শুরু হয়েছিল। আজ আমরা এই পর্যন্ত পড়লাম, আর এর পরের ভিডিওটাতে আমরা এর পরের গল্পগুলো জানবো। আর আশা করি গল্পগুলো তোমাদের ইন্টারেস্টিং লাগবে। আসলে ইন্টারেস্টিং গল্পগুলো কিন্তু এর পরের পার্টে আসবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত থাকলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।